নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। একই মাসে গণভোটের দাবি জামায়াতের। টেকনাফের বাহারছড়ায় গোপন আস্তানা থেকে ৪৪ নারী শিশু উদ্ধার। পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত, জানিয়েছে কোস্টগার্ড। ডেঙ্গুর নতুন হটস্পট ময়মনসিংহ, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। উদ্বিগ্ন জেলাবাসী, প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। এবং আকস্মিক বন্যায় কুড়িগ্রামে বেড়েছে ক্ষয়ক্ষতি, নষ্ট হয়েছে রোপা, আমন সহ অন্যান্য মৌসুমী ফসল, দিশেহারা কৃষক পরিবার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যে বিএনপির ২০০ আসনে একক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে। শুক্রবার বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সালাউদ্দিন। রাজীব আহমেদের রিপোর্ট। ২০০৭ সালে ১/১১ সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে ৫ মামলায় সাজা দেয়া হয়। এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সকল মামলা থেকে অব্যাহতি পান তারেক রহমান। এরপর থেকে তার দেশে ফেরার প্রত্যাশা তৈরি হয়। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তারেক রহমানের দেশে ফেরার বিষয় নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে পদার্পণ, আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছে আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়ায় আপত্তি জানিয়েছে বিএনপি। খসড়াটিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে শিগগিরই সরকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। শুক্রবার রাজধানীতে এক সমাবেশে দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে জুলাই সনদের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এতে জামায়াত মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জানান, তারা ক্ষমতায় গেলে জনগণকে দুর্নীতি দুঃশাসন মুক্ত দেশ উপহার দেবেন। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্টদের গণহত্যা ও দুর্নীতির বিচার, এই ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর রামপুরা থানা। সমাবেশে জামায়াত মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নির্বাচিত হলে ৫ বছরই দেশ বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জামায়াত ইসলামী কোন ব্যক্তি কখনো দুর্নীতি করে না, দল দুর্নীতি করে না। ইনশাআল্লাহ এই বাংলাদেশের কোন ব্যক্তি এবং গোষ্ঠীকে আমরা দুর্নীতি করতে দেব না। এ সময় নভেম্বরে গণভোটের দাবি জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই। আগে তো গণভোটে এটা পাস হতে হবে, এরপরেই না পিআর এর ভিত্তিতে উচ্চ কক্ষ হবে। তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো উচ্চ কক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে। জামায়াত ইসলামীকে যদি আগামী নির্বাচনে জনগণ বিবেচনা করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশে ১ নম্বরে একটি সাহসী সরকার কায়েম করব, যেই সরকার দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা কি উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেন তিনি। আইনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকেই সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে।
কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না, এটা হাসিনার নিয়োগ করা প্রেসিডেন্ট। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। দেশের উন্নয়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার তাগিদও দেন তিনি। আর গেল 17 বছর স্বৈরাচারী আমলে যারা জনগণের সাথে ছিলেন, দল তাদের মূল্যায়ন করবে বলে জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক এম.এ. মালেক। মুন্সিগঞ্জের লৌহজং এর বৌলতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আজকে এই নেতাকর্মীরা যারা 16 বছর অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আজকে আপনারা মনে রাখবেন নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে, কিন্তু নির্বাচন কিন্তু হয় নাই। এই কথা বললে চলবে না যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে। কেন? আজকে কিছু কিছু দল আছেন যারা নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছেন। অতীত বর্তমান সমস্ত কিছু চিন্তা ভাবনার মধ্যে দিয়েই এই রাষ্ট্র ব্যবস্থার অবকাঠামোকে, রাষ্ট্রটাকে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য এবং একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্রীয় রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের জন্য তিনি এই 31 দফা দাবি জনগণের কাছে প্রকাশ। ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে সব দল এক আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে। বলেন, বর্ষা মৌসুম শেষ হলে পাড়ায় মহল্লায় নির্বাচনের হাওয়া লাগবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে। পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন। কেন আসবেন? কারণ তারা অত 15-16 হাসিনার সময় তো ভোট দিতে পারেন নাই। গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এতে পর্বতের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী শিশুসহ 44 জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছিল বলে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। অভিযানে তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে অপরাধীদের আটকে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অভিযান চলমান আছে বলেও জানান তিনি। গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 44 জন ব্যক্তিকে উদ্ধার করে। তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ড এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হয়ে উঠেছে ময়মনসিংহ। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন রোগী ও চিকিৎসকরা। প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিরোধে সবাইকে সতর্ক সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। রুবায়ত বাপ্পির প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগী বাড়ায় উদ্বিগ্ন রোগী ও চিকিৎসকরা। চলতি মাসে এরই মধ্যে একজনের মৃত্যুসহ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর 2025 সালে এখন পর্যন্ত 1200-র বেশি ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এবছর এখন পর্যন্ত 10 জন ডেঙ্গু রোগী মারা গেছেন। প্রচন্ড শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি ছিল। আমার এই রক্তের অনেকটাই কমেছিল। এই যেটা থাকে 1 লাখের উপরে, এটা আমার 60,000-এ আসছিল। ডেঙ্গু হওয়ার পরে যে পরিমাণ ছিল বলছিল বাসায় থেকে ট্রিটমেন্ট সম্ভব, কিন্তু না, ওই দিনকার রাতের বেলায় আরো পজিশন খারাপ, যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জ্বর আসছিল, শরীর দুর্বল ছিল, অনুভূতি খুবই খারাপ। শরীর অসুস্থ রেখে দাঁড়ায় থাকতে পারি না, বসে থাকতে পারি না। প্রথম দিকে জ্বর ছিল অনেকদিন, প্রায় 4 দিন। তারপরে জ্বর নাই, প্যাটিলেট কমে গিয়েছিল, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে।
সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়েছেন ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক। মশা নিধন কর্মসূচি আরো জোরদার করা উচিত। আচ্ছা, আর জনগণের প্রতি আমাদের যে মেসেজ, যে বার্তা, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনার ব্যক্তিগত যে সুরক্ষা যে ব্যবস্থা, এটা আপনারা নেবেন, কখনোই মশারি ছাড়া থাকবেন না। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি দিনে ঘুমানোর সময় মশারি টানানো ও বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ শামীম। শামীম, বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে কত, আর হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। সাব্বির, আসলে দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। বরিশাল এবং ঢাকা দুই বিভাগেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি সারা বাংলাদেশের মতো। তো বরিশালের যে ডেঙ্গু পরিস্থিতি, এখানে যে হটস্পট হিসাবে ধরা হয়েছে সেটা হচ্ছে বরগুনা। আমরা যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে তথ্য পেয়েছি, সেখানে দেখা গেছে যে 30 জন আক্রান্ত ভর্তি হয়েছে বরগুনা থেকে, এবং পটুয়াখালী থেকে ভর্তি হয়েছে 13 জন। এছাড়া বরিশাল, আমি এখন বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে আমি যদি আপনাদের দেখাই যে আসলে 88 জন ভর্তি আছে ডেঙ্গু রোগীর, এবং গোটা বিভাগে 404 জন ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে বরিশাল বিভাগের। পটুয়াখালী, ভোলা, বরগুনা থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলার যে হাসপাতালগুলো যে পরিসংখ্যান, সেখানে আমরা জানতে পেরেছি। আমরা বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন আসলে এটা 500 শয্যার একটা হাসপাতাল, সেখানে 2500 থেকে 2700 প্রায় 3000-এর মতো রোগীদের সেবা দেওয়া হয়। যে পরিমাণ ডাক্তার এবং নার্স রয়েছে তাদের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় তাদের চিকিৎসা দিতে আসলেই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং বরিশালের চিত্র যদি আপনাদের দেখাই, আমি এখন ডেঙ্গু ওয়ার্ড, এই বিল্ডিংটাই মূলত ডেঙ্গু ওয়ার্ডের যে রোগী নিচ থেকে দোতলা থেকে একদম উপর পর্যন্ত সব এখানে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু আমি বরিশালের স্বাস্থ্য পরিচালকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন আসলে মানুষ যদি সচেতন না হয় তাহলে আসলে এই যদি এখান মশারি টানানো না হয়, সচেতনতা বৃদ্ধি না করে এবং ডোবা নালা পয় পরিষ্কার না করা হয়, তাহলে এই ডেঙ্গু রোগীর সংখ্যা সবসময় বাড়বে। এবং মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, তাদের সেবা দেওয়া হচ্ছে এবং তাদের লজিস্টিক যে সাপোর্ট দেওয়ার সব ধরনের দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং কয়েকদিন আগে যে ধরনের লজিস্টিক সাপোর্টের সমস্যা ছিল সেটাও পূরণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ সংবাদ। সাব্বির। জি শামীম, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রামে আকস্মিক বন্যায় বেড়েছে ক্ষয়ক্ষতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা, আমন, ধান, সবজি ও অন্যান্য মৌসুমী ফসল। কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষকরা। ক্ষতি কমাতে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। টানা বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দেয় আকস্মিক বন্যা। এবার বন্যায় পানির সাথে এসেছে প্রচুর পলিমাটি। এতে চরাঞ্চলে ও নিম্নাঞ্চলে চাষ করা রোপা, আমন, বেগুন, মরিচ সহ নষ্ট হয়েছে বিভিন্ন ফসল। বের হয়ে গেছে অসংখ্য পুকুরের মাছ। ধার দেনা করে লাগানো কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষকরা। আবাদ করছিলাম 6 বিঘা, 2 বিঘা ঠিক 4 বিঘা হয়ে গেছে বন্যায়। মাছ, তারপর ধান, এগুলো শুধু তলায় যায়, মানুষ তো নিঃস্ব হয়ে গেছে। ক্ষেত বাহারগুলো মনে করেন বালু পরে, মনে করেন মেদ পরে এগুলো তলায় গেছে। হ্যাঁ, এগুলো ক্ষেত তো আর হবো না। পোলটুল পড়িয়ে আবাদগুলো একদম নষ্ট করে ফেলেছে।
এই আবাদ আর হবারে নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তারা, আর ক্ষতি কমাতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা বিভিন্ন উপজেলা থেকে অলরেডি রিপোর্ট চেয়েছি, আমরা রিপোর্টটা পেলেই আমরা আসলে বলতে পারবো যে ক্ষয়ক্ষতিটা কীরকম হয়েছে বা এটা টাকায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা বলতে পারবো। পানি নামলেও নিচু এলাকায় রয়েছে জলাবদ্ধতা। এই অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ ঘিরে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো নির্মাণে 31 দফার লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রভিত্তিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা সাহেবপাড়া এলাকায় শিশুদের নিয়ে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দার মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা, শপথ পাঠ, নাটক পরিবেশন ও অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জে ভোটারদের মাঝে জনমত গড়ে তুলতে বিএনপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার লিফলেট বিতরণ করেছেন। রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজবাড়ী 1 আসনের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। টাঙ্গাইলে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি। ইসকন কর্তৃক দেশে সংঘটিত নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নরসিংদীর মনোহরদীতে মশাল মিছিল বের করে স্থানীয় এলাকাবাসী ও ছাত্র জনতা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যারিবীয় সাগরে আবারও বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধ মাদক পাচারের অভিযোগে একটি সামরিক জাহাজে বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ক্যারিবীয় সাগরে 10মবারের মতো হামলা চালানো হয়। এ সকল হামলায় প্রাণ গেছে মোট 43 জনের। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় পরপর 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণে কেউ হতাহত না হলেও দ্বিতীয় বিস্ফোরণে এসপি সহ অন্তত 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জয়ের পরেও আইসিসি র্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ। সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে পারলে চিত্রটা কিছুটা ভিন্ন হতো, যদিও এখনও পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ হয়ে যায়নি মিরাজ বাহিনীর। তবে পরবর্তী যে কোনো ওয়ানডে সিরিজ জয়ের বিকল্প নেই। মুদাসির আলীর রিপোর্ট। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দল সরাসরি পা রাখবে বিশ্বকাপে। তবে দক্ষিণ আফ্রিকা অন্যতম আয়োজক দেশ হওয়ায় শীর্ষ 9 দল বাছাই পর্ব ছাড়াই খেলবে বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের জন্য সরাসরি খেলার আশা এখনো শেষ হয়ে যায়নি। এক্ষেত্রে 2027 সালের 31 মার্চ পর্যন্ত 9 দলের মধ্যে থাকতে হবে মিরাজ বাহিনীকে। আইসিসির বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান 10ম। শেষ হওয়া হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে 2-1 ব্যবধানে পরাজিত করলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। ক্যারিবীয়দের অবস্থান এখনও 9 নম্বরে। ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে পারলে অবশ্য 9 নম্বরে উঠে আসতে পারত বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে বসবে টি-20 বিশ্বকাপের আসর। এর মধ্যে চলতি বছরের অক্টোবরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ এবং নভেম্বর-ডিসেম্বরে আইরিশদের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে 2026 সাল বাংলাদেশের জন্য শেষ সুযোগ। এক্ষেত্রে ম্যাচের পাশাপাশি সিরিজ জিততে হবে মিরাজদের। তা না হলে বাছাই পর্ব থেকে টিকিট কাটতে হবে 2027 বিশ্বকাপের। তাই আগামী বছর টি-20-র পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ।
ঢাকায় ওয়ানডে সিরিজের পর এবার চট্টগ্রামের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশের দল। তার আগে দলে পরিবর্তন আনলো ক্যারিবীয়রা। 15 থেকে সদস্য সংখ্যা কমিয়ে 14 জনকে রাখা হয়েছে স্কোয়াডে। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন 2 পেসার সমার জোসেফ ও জেডিয়া ব্লেডস। নতুন করে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার খারি পিয়েরে। এদিকে এর আগে 15 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ, যেখানে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন কাপ্তান লিটন দাস। আগামী 27, 29 ও 31 অক্টোবর হবে টি-20 সিরিজের ম্যাচ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলো। নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির। সনদের বিষয় নিষ্পত্তির পর ভোটের দিকে যাবে এনসিপি। অবহেলায় কমিউনিটি ক্লিনিক, গাজায় প্রতি 4 জনের 1 জন অনাহারে। দৈনিক ইত্তেফাক, উচ্চশিক্ষায় এবার 11 লাখ আসন ফাঁকা থাকবে। ধুকছে হাওর, ভুগছে মানুষ। বিক্রি হচ্ছে প্রাণঘাতী ভাইরাস সংক্রমিত রক্ত। সমকাল, বিএনপি ও ছোট দলগুলো নাখোশ। রাজনৈতিক মামলায় ঘায়েল নেতাকর্মীদের জীবন। বাজারে দাম বাড়ানোর পর পেঁয়াজ আমদানির চেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, ভোটে জোটের হিসাব। সরকার আইএমএফ মুখোমুখি। বিশৃঙ্খল প্রশাসন, মেরামত শুরু। 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে। এবার মিরপুরে পোশাক কারখানায় আগুন। যুগান্তর, সাংবাদিকদের সাথে সালাউদ্দিন আহমেদ। নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। লিবিয়া থেকে ফিরল প্রতারণার শিকার 309 বাংলাদেশি। পাচার করা সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া, বহুমুখী পদক্ষেপে স্থবিরতা। এবং সবশেষে ডেইলি স্টার, HSIA কার্গো কমপ্লেক্স ফায়ার সেফটি স্ট্যান্ডার্ডস ফ্লাউটেড অ্যাট ইম্পোর্ট সেকশন। গভ প্রজেক্ট টু সেভ 4 rivers around Dhaka flutters. BNP block at unease as partners can't use petty chief. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। একই মাসে গণভোটের দাবি জামাতের। টেকনাফের বাহারছড়ায় গোপন আস্তানা থেকে 44 নারী শিশু উদ্ধার। পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত, জানিয়েছে কোস্টগার্ড। ডেঙ্গুর নতুন হটস্পট ময়মনসিংহ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। উদ্বিগ্ন জেলাবাসী, প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। এবং আকস্মিক বন্যায় কুড়িগ্রামে বেড়েছে ক্ষয়ক্ষতি। নষ্ট হয়েছে রোপা, আমন সহ অন্যান্য মৌসুমী ফসল। দিশেহারা কৃষক পরিবার। ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টা। এর আগে সকাল 11টা দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।